Xiaomi 12 Lite মিড রেঞ্জ বাজেটে হালকা ফ্ল্যাগশিপের ছোঁয়া। হ্যাঁ, একদম মিড রেঞ্জ বলা যায় না, হাই মিড রেঞ্জ বলা যেতে পারে। Xiaomi 12 Lite প্রিভিয়াস জেনারেশন থেকে Xiaomi 11 Lite থেকে কতটুকু আপগ্রেড নিয়ে এসছে, কি থাকছে এবারে, দাম কেমন, কি এভরিথিং আলোচনা হবে। গত 31 তারিখে স্মার্টফোনটা আমরা হাতে পাই। এই যে সুন্দর স্মার্টফোনটা, এটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের ডিসিশন মেকিংয়ে মনে হয় আরেকটু সুবিধা হবে আমাদের আজকের ভিডিওটা আর কি দেখলে। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, কে নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের আজকের এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল লাইক টেলিকম, যাদের শপে আপনারা বর্তমান সময়ে Xiaomi 12 Lite পেয়ে যাবেন। এর রাইট নাও প্রাইসটা কী রয়েছে ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করে দেখবেন। তবে আমার মনে হয় এই স্মার্টফোনের দাম খুব শীঘ্রই 30-এর ঘরে চলে আসবে, সুতরাং আপনি চাইলে কয়েকটা দিন ওয়েটও করতে পারেন। আর এখনই যদি দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন লাইক টেলিকমে। আর প্রাইস যেহেতু কমবে, তো তাদের পেজটাতে আপনারা একটু ফলো দিয়ে রাখতে পারেন, গ্রুপে জয়েন হতে পারেন, রেগুলার আপডেট অবশ্যই পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকলো। এই হচ্ছে স্মার্টফোন। ডিজাইনের দিক থেকে কিন্তু আসলেই সুন্দর, খুবই হ্যান্ডি একটি স্মার্টফোন, যথেষ্ট লাইট ওয়েটের। এর ওয়েট 173 গ্রাম, খুবই সলিড কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী, একদম বক্সি শেপের। আপনি চাইলে এটাকেও দাঁড় করিয়ে রাখতে পারবেন। রিয়ার প্যানেলটা একদম ফ্ল্যাট, অর্থাৎ গ্লাস রয়েছে যা ফ্রস্টেড। আর এর যে বডি ফ্রেম সেটা কিন্তু আবার প্লাস্টিকেই তৈরি। পোর্টস অ্যান্ড বাটনে আমরা প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাব। ইভেন এতে থাকছে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়াল স্পিকার থাকবে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই, আর নেই মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। ক্যামেরা ডিজাইনটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা Mi 12 সিরিজেরই স্মার্টফোন। আমরা যেমন Mi 12X ওই স্মার্টফোনটাতে যেমনটা দেখছিলাম অলমোস্ট সেরকমই লাগবে। সরাসরি আমরা চলে যাই ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। প্রিভিয়াস জেনারেশনে আমরা পেয়েছিলাম 90 হার্টজ Xiaomi 11 লাইটে, এবারে কিন্তু আপনি 120 হার্টজ পাচ্ছেন, তার মানে এখানে আপগ্রেড থাকছে। এবং 12 বিট কালার সাপোর্ট করছে, HDR10+-এর সাপোর্ট, 950 নিট পিক ব্রাইটনেস এবং 402 হলো এর PPI। এগুলো ছিল কাগজ কলমের বিষয়বস্তু। যদি আমরা সামনে নিয়ে সরাসরি ডিসপ্লে দেখি, ডিসপ্লেটা দেখি আপনার ভালো লাগবে, কারণ এর চিন বেজেল খুবই ন্যারো। ইভেন আমরা একটু ফ্ল্যাগশিপ লেভেলের যে স্মার্টফোনগুলো রয়েছে তার সাথে কম্পেয়ার করতে পারি। বিশেষ করে লোয়ার চিনটার দিকে লক্ষ্য করুন, একদমই ন্যারো রাখা হয়েছে। তবে ডিসপ্লের টপে থাকা সেন্টারে যে পাঁচলটি রয়েছে সেটা কিন্তু একটু বড়সড়ই, আরেকটু ন্যারো রাখলে অবশ্যই এটা দেখতে আরও বেশি চমৎকার লাগতো। তারপরেও এই ডিসপ্লেটা মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টজ। সো আমরা টাচ রেসপন্সও ভালো পেয়েছি এই ডিসপ্লে থেকে। পাশাপাশি এর যে কালার যথেষ্ট ভিভিড কালার দেয়, দ্যাটস ওয়াই ভালো লাগবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই। তবে অবশ্যই একে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের সাথে কম্পেয়ার করতে পারছেন না, বাট একটা ডিসেন্ট পর্যায়ে রাখতে পারছেন। আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই ডিসপ্লের তলায় থাকছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যাও একটা ডিসেন্ট রেজাল্ট দিয়েছে। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা মোটামুটি 40,000 টাকার আশেপাশে অন্য যে স্মার্টফোনগুলো পাই তার সাথে কম্পেয়ারেবল ইজিলি। আমরা চলে আসছি ক্যামেরা সেকশনে। প্রিভিয়াস জেনারেশন থেকে এবারে কিন্তু এইখানেই বড় রকমের আপগ্রেড পাচ্ছেন। Xiaomi 11 লাইটে ছিল 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এবারে মেইন শুটার 108 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের শুটার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। যে সেটআপটা আমরা পেয়েছি Redmi Note 11 Proতে, 108 মেগাপিক্সেল মেইন শুটার। ডে লাইট কন্ডিশনে বেশ ভিভিড ছবি দিচ্ছিল। হ্যাঁ, আমার কাছে কিছুটা কালার বুস্ট আপই মনে হয়েছে, একটু কালার বাড়িয়ে দেয়, যদিও এই ছবিগুলোই ম্যাক্সিমাম মানুষের পছন্দ হওয়ার কথা। এমনিতে যদি আমরা শার্পনেস ডিটেলের দিকে লক্ষ্য করি, সেটা কিন্তু আমরা ঠিকঠাকই পেয়েছি। ইভেন ছবির কর্নারের এগুলো যদি লক্ষ্য করেন, সেখানে আপনি মোটামুটি ভালো ডিটেইলে লক্ষ্য করবেন। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই দেখিয়েছে এর মেইন ক্যামেরা। যদি কিনা আপনি 108 মেগাপিক্সেল মোডে নেন, সেই ক্ষেত্রে কিছুটা ডিটেল বাড়ে, যদিও চোখে ততটা আর কি মনে হয় না, বাট হ্যাঁ কিছুটা বাড়ে। আপনি জুম করে নিয়েও তখন ব্যবহার করতে পারবেন ছবিগুলো। লো লাইটের ছবি এক প্রকার আমরা ভালো পেয়েছি। লো লাইটে শার্পনেস ডিটেলস মোটামুটি এনাফ ধরে রাখতে পারছিল, সেই সাথে নয়েজের দেখাও খুব একটা পাওয়া যাবে না। তবে আমরা যদি ডে লাইটের সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি কিছুটা সফট মনে হয়। আবার আমরা যদি Redmi Note 11 Proর সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে এর লো লাইট ফটোগ্রাফি। আলট্রাওয়াইড শুটার 8 মেগাপিক্সেলের, এইটা অ্যাটলিস্ট আরেকটু বড় কিছু দিতে পারতো। 13 মেগাপিক্সেল হলে মনে হয় আরেকটু বেটার কিছু এখান থেকে পাওয়া যেত। এইটা এক প্রকার বলতে পারেন একদম Redmi Note 11 Proতে যে রেজাল্টটা দিচ্ছিল একদম সেম। মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারেরও কিছুটা পরিবর্তন আপনি পাবেন, সেই সাথে শার্পনেস ডিটেলও কিছুটা লস করবে, আবার ডাইনামিক রেঞ্জেও কিছুটা পিছিয়ে থাকে। এমনকি আমরা যখন লো লাইটে ছবি নিয়েছিলাম আলট্রাওয়াইড দিয়ে, সেই ছবিগুলো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ ডিটেল অনেকটাই লস করে, পাশাপাশি কিছুটা গ্রেইনের দেখাও পাওয়া যায়। সো আলট্রাওয়াইড সেন্সরটা আমি আরেকটু বেটার আশা করছিলাম, কিন্তু আমরা যখন কিনা কম্পেয়ার করতে যাবো 30,000 টাকা বাজেটের স্মার্টফোনের সাথে, দেন ওই জায়গা থেকে ঠিক আছে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ডিসেন্ট পেয়েছি, এজ ডিটেকশন ঠিকঠাকই আছে বলা যায়। আর মেইন সাবজেক্ট কিছুটা সফট করলেও কালারে খুব বড় রকমের শিফটিং আমরা লক্ষ্য করছি না, মোটামুটি ওকে। আশা করছি এর যে পোর্ট্রেট মোড সেটা ভালো লাগার কাতারই থাকবে। এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যা না দিলেই আমি খুশি হতাম, দুইটা দিয়ে আসলেও খারাপ হতো না। ইভেন এইটা আমার কাছে মনে হয়েছে প্রিভিয়াস জেনারেশন থেকে ডাউনগ্রেড।
ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আবার বেশ বড়সড় 32 মেগাপিক্সেল। ম্যাক্সিমাম সিনারিওতে এটা বেশ ভালো রেজাল্টই দিচ্ছিল, শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারছে। তবে হ্যাঁ, একটু ব্রাইট করে দেয়, স্কিন টোন কিছুটা গ্লো করে, যেগুলো আবার দেখতে খারাপ লাগে না। ডাইনামিক রেঞ্জটা এটা মেনে নেওয়ার মতোই ছিল বলতে পারি আমি, তবে লো লাইটে কিছুটা সফট ছবি দেয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু আপনি অটো ফোকাসিংয়ে পাবেন। আশা করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ, 60 FPS। এই বিষয়টা থাকলে তো আসলে চমৎকার হতো, যে বাজেটের ফোন সেই জায়গা থেকে আমরা আশাও করবো হয়তো। বাট আপনি 1080p 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ইআইএস থাকছে। ওআইএস নেই, এই বিষয়টাও আমি মেনে নিতে পারছি না। এরকম একটা স্মার্টফোনের সাথে মেইন ক্যামেরা অ্যাটলিস্ট ওআইএসটা থাকা উচিত ছিল। তো ভিডিও কোয়ালিটি, 4K এর কোয়ালিটি নিয়ে বলতে গেলে শার্পনেস ডিটেল ভালোই পেয়েছি আমরা, তবে ওই যে 60 FPS-টা মিস করছি। আর 1080p-তে 60 FPS আছে, আপনি স্মুথ ভিডিও শুট পাবেন। তবে অবশ্যই 4K এর তুলনায় ডিটেলের পরিমাণ এখানে কিছুটা কম থাকে, বাট ভিডিও ইউজেবল। আমাদের হাতের রিভিউ ইউনিটটি 8/128GB ভ্যারিয়েন্টের। এর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি এসওসি। এর স্টোরেজ সলিউশন UFS 2.2। তো এটার কিন্তু আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, বাট 44,000 টাকা যেটা বললাম এটা কিন্তু 8/128GB ভ্যারিয়েন্টেরই। এটা রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে MIUI 13। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এটা মোটেই কোনো নতুন প্রসেসর না, এর আগে আমরা অনেক স্মার্টফোনের সাথে কিন্তু ব্যবহার করে আসছি। হ্যাঁ, হাই মিড রেঞ্জ বাজেট থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারে, খুব বেশি হিট জেনারেটও করে না, আবার ভালো পারফরমেন্সই দিতে পারে। তবে তারপরেও আমরা 44,000 টাকা দিয়ে যখন কিনবো তখন আরও কিছুটা বেটার প্রসেসর হয়তো আশা করতেই পারি, ইভেন 8 সিরিজের প্রসেসর আশা করতে পারি আমরা। এই স্মার্টফোনটাতে যদি স্ন্যাপড্রাগন 870 পেতাম তাহলে কিন্তু মানে প্যাকেজটা আরও দারুণ হতে পারতো, তখন হয়তো 40,000 টাকার আশেপাশে কিনতে খুব একটা আপত্তি থাকতো না। যাই হোক, এই প্রসেসর থেকে আমরা লাস্ট কয়েকদিনে কেমন পারফরমেন্স পেলাম সেটাই হলো মেইন বিষয়। রেগুলার কাজ বাজে একদমই ঠিকঠাক রেজাল্ট করতে পারছে। হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন থেকে আমরা যেমনটা পারফরমেন্স আশা করি সেরকমটাই আমরা পেয়েছি। যেমন ধরুন অ্যাপ ওপেন ক্লোজ, ভারী অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করা, মাল্টিটাস্কিংয়ে একসাথে বেশ কয়েকটা ভারী অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করা, সেগুলো আমরা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারছিলাম। আপনি যদি একদম রেগুলার ইউজার থেকে মোটামুটি হেভি ইউজারও হয়ে থাকেন, এই প্রসেসর ঠিকঠাকভাবে আপনাকে রেজাল্ট দিতে পারবে, আপনি মনে হয় সন্তুষ্ট থাকবেন। তবে তারপরেও দেখুন, আমরা রিয়েলমি জিটি মাস্টার এডিশন ওই স্মার্টফোনে কিন্তু সেম প্রসেসরটি পেয়েছিলাম, যার দাম আরও অনেকটাই কম, ইভেন অফিসিয়ালি। তো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ, দামটা একটু বেশি মনে হয়, এটাই আমি বারবার বলছিলাম। আমরা যদি এর গেমিং পারফরমেন্সে আসি, এটাতে পাবজি, COD, অ্যাসফল্ট 9 এই গেমগুলোই প্লে করা হয়েছিল। পাবজির ক্ষেত্রে আমরা HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম, তবে আপনি যদি স্মুথে নেন সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমে প্লে করতে পারবেন। তো আমরা সর্বোচ্চ সেটিংসেই বেটার রেজাল্ট পেয়েছি স্মার্টফোন থেকে, বেশ স্মুথ পারফরমেন্স দিয়েছিল। অ্যাকশন মোমেন্টে মাঝে মধ্যে হালকা পাতলা ল্যাগ পেয়েছি, ফ্রেম ড্রপ খুব একটা লক্ষণীয় হয় নাই। দীর্ঘ সময় গেম প্লেতে ফোনটা কিন্তু খুব একটা হিট জেনারেটও করছিল না, ইভেন ব্যাটারিও খুব বেশি বার্ন করছিল না গেমিং টাইমে। COD'র ক্ষেত্রে আরও কিছুটা স্মুথ গেম প্লে আমরা পেয়েছি। এটার রেজাল্ট অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা ভালো দেখি, এই স্মার্টফোনও তার ব্যতিক্রম ছিল না। অ্যাসফল্ট 9-এ এসে আমরা শুরুর দিকটাতে টুকটাক কিছু ল্যাগ পেলেও পরবর্তীতে বেটার রেজাল্ট দিয়েছিল এই স্মার্টফোনটাই, ইভেন এর গ্রাফিক্স সেকশনে মোটামুটি ভালো রেজাল্টই করছে। সো গেমিংয়ের জন্য এটাকে আপনি একদম গেমিং ডিভাইস হিসেবে ধরে না নিলেও, যদি কিনা 40,000 টাকা বাজেটে এমন কোনো ফোন চান যে একটা ডিসেন্ট পারফরমেন্স দেবে, আপনি মাঝে মধ্যে গেমিং করবেন, আপনি টুকটাক হেভি ইউজও করেন, তাহলে এই প্রসেসরটা আমার মনে আপনাকে সন্তুষ্ট করতে পারবে। বাট তারপরেও অবশ্যই 30-এর মধ্যে এর দাম থাকা উচিত। Xiaomi 12 Liteকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 4300 mAh এর ব্যাটারি এবং বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। 30 মিনিট চার্জ করে আমরা দেখলাম 80%-এর মতো চার্জ হয়ে যাচ্ছিল, আর ফুল চার্জ হতে সময় লাগে 50 মিনিটের মতো। এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা সন্তুষ্ট আছি, একদিন অনায়াসে চালানো যায়। আপনি একদম হেভি ইউজার হয়ে থাকলেও দিন শেষে একবার চার্জ করলেই চলবে। ডুয়াল স্পিকার রয়েছে, সাউন্ড লেভেল মোটামুটি ঠিকঠাকই আছে, তবে আমরা বেস্ট আরেকটু আশা করছিলাম, আর একটু বেজে হলে এর সাউন্ডটা শুনতে আরও বেশি ভালো লাগতো। তবে ভালো বিষয়, কোনো ধরনের ডিস্টরশন ছিল না এর সাউন্ড থেকে। আর আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটিও টেস্ট করে দেখছিলাম, বোথ কানেকশনে, এগুলোতে কোনো প্রবলেম পাওয়া যায়নি। এছাড়াও প্রয়োজনীয় সেন্সর সব কিছুই থাকছে, যেমনটা আমি শুরুতেই বলছিলাম, IR ব্লাস্টারও রয়েছে। তো এই আর কি, এই ছিল স্মার্টফোনটি। যে বিষয়গুলো ভালো ছিল অলরেডি হয়তো আপনারা জেনে ফেলছেন, বুঝে ফেলছেন, যেগুলো খারাপ ছিল সেগুলো বুঝতে পারছেন। তারপরেও যদি আমি 44,000 টাকা দাম ধরি, সেই জায়গা থেকে কমতির কথা বলতে হয়, তাহলে বলবো অবশ্যই এর টোটাল স্পেক অনুযায়ী দামটা আরেকটু কম থাকা উচিত। দেন এটাতে আমরা পাইনি কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা, অনেকেরই প্রয়োজন হতে পারে, 128 GB তো অনেকেরই হয়তো হয় না, তখন সে ব্যবহার করতে পারতো। 3.5mm হেডফোন জ্যাক নেই। তারপরে যেহেতু হাই মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন, আমরা IP রেটিং আশা করতেই পারি, সেই বিষয়টা ছিল না। বাট ভালোর দিকের মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন খুবই গুড লুকিং একটি স্মার্টফোন, এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী, ডিসপ্লে সেকশনটা খুবই ভালো ছিল, মেইন ক্যামেরার রেজাল্টটা মোটামুটি ঠিকঠাক আছে, এবং পারফরমেন্সটা আসলে প্রসেসর ছোট হলেও পারফরমেন্সটা কিন্তু মোটামুটি আমরা ভালোই পেয়েছি বলতে পারি। আর ফাইনালি MIUI নিয়ে কোনো ধরনের ঝামেলায় আমাদের পড়তে হয়নি। তবে MIUI তো এর উপর আপনি ভরসা রাখতে পারেন না, আজ আছে তাতে কি, কাল তো আসতেই পারে। ফাইনালি যদি এর দামটা কমে যায়, অর্থাৎ 30-এর মধ্যে সত্যিই চলে আসে, তখন কিন্তু এই স্মার্টফোনটা একটা দারুণ প্যাকেজ হতে পারে, তখন নিশ্চয়ই অনেকেই চয়েস করার মতো হবে।
সো ওয়েট করতে পারেন। আর এই মুহূর্তে যদি লাগে তাহলে অবশ্যই লাইক টেলিকমে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক টিঙ্ক সব কিছুই দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।